আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আমাদের যে বিজ্ঞানের পার্ট আছে, এই বিজ্ঞানের পার্টের অধ্যায় ৯ আলোর ঘটনা নিয়ে আলোচনা করব এবং দেখা যায় যে আলোর ঘটনাতে আমরা যদি একদম চ্যাপ্টার 1 থেকে আমরা 5-6 পর্যন্ত যাই, তাহলে যতটা সহজে তোমরা এই চ্যাপ্টারগুলো বুঝো, আলোর ঘটনাটা এসে তোমাদের কমপ্লেক্সিটি কেন জানি বেড়ে যায়। সো আজকে ট্রাই করব যে আজকের ক্লাসে তোমাদের যত রকম কমপ্লেক্সিটি হচ্ছে সেগুলো রিমুভ করা, সেই সাথে একদম ইন ডেপথ এই চ্যাপ্টারে যা যা আছে সেটা হাতে কলমে দেখানো। ওকে, সো কথা না বলে চলো শুরু করি আজকের ক্লাসে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে আলোর ঘটনা। আমরা যে আলো বলি, এই আলো অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমি যদি একদম একদম মানে গোটা বাংলা ভাষায় বলি, আলো হচ্ছে এক প্রকার শক্তি। ঠিক আছে? আলো হচ্ছে কি ভাইয়া? আলো হচ্ছে আলো এক প্রকার শক্তি। ঠিক আছে? আলো হচ্ছে আমার এক প্রকার শক্তি। এই আলো শক্তি জিনিসটা কি? শক্তি জিনিসটা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে জানতে পারবা। আমি যদি এখন বলি, শক্তি হচ্ছে আসলে কাজ করার সামর্থ্য। শক্তি হচ্ছে আসলে আমাদের কাজ করার সামর্থ্য। ঠিক আছে? মনে করেন যে আপনার হচ্ছে একটা হচ্ছে ৫ কেজি ভরের বস্তা তুলার হচ্ছে সামর্থ্য আছে। তার মানে আপনি যখন ৫ কেজি ভরের বস্তুটাকে বা ৫ কেজি ভরের বস্তাটাকে যখন তুলতে যাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি কাজ করতেছেন এবং আরো যদি ইন ডেপথ এ বলি, আপনি অ্যাকচুয়ালি শক্তি ব্যয় করতেছেন। ঠিক আছে? অর্থাৎ কাজ আর শক্তি একটা আরেকটাকে ওভারল্যাপ করে। বাট আমরা যখন কাজ শক্তির সংজ্ঞাটা দেই, তখন আমরা বলি যে যার মধ্যে কাজ করার সামর্থ্য আছে তার মধ্যে অ্যাকচুয়ালি শক্তি নিহিত, অর্থাৎ শক্তি তার মধ্যে রয়েছে। এবং আলো হচ্ছে আমার এক প্রকার শক্তি। এবং আলোর সব থেকে ক্রুশাল পার্ট বা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আলোর কারণেই আমরা এই পৃথিবীর সব কিছু দেখতে পাই। আমি যদি বলি যে আলোর কারণে পৃথিবীর সব কিছু আমরা দেখতে পারি, দেখতে পারি। ঠিক আছে? এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা যে আলোর কারণে পৃথিবীর সবকিছু দেখতে পারি, এবার কেন দেখতে পারি? এবার আমার সাইডের আপনাদের পক্ষে, আপনাদের জন্য কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া তাহলে কেন বা কিভাবে দেখতে পারি? কেন দেখতে পারি অথবা কিভাবে দেখতে পারি? এবং এই কেন বা কিভাবে, এই জিনিসটাই এবার আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব যে আমরা কিভাবে আলো দেখতে পারি, মানে আলোর সাহায্যে কিভাবে আমরা দেখতে পারি অথবা কোন প্রসেসে আমরা দেখতে পারি। সো দেখেন আমার এখানে কি লেখা আছে যে আলো ছাড়া আমরা দেখতে পারি না। আলো ছাড়া কার সাহায্য ছাড়া আমরা দেখতে পারি না? আলো ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। আলো না থাকলে গাছপালা জন্মাতো না। এখন আলো না থাকলে কেন গাছপালা জন্মাতো না? প্রথম কোশ্চেনটা হচ্ছে গাছপালা কেন জন্মাতো না? তার মানে আলো আলো অ্যাকচুয়ালি গাছপালার জন্য কি করতেছে? প্রথম কথা, গাছপালার জন্য যে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই আমার সংঘটিত হয় আলোর মধ্যে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে আলোর মধ্যে এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সূর্যের আলোই না থাকে, তাহলে অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হবে না। তার মানে গাছপালা কি তখন বেঁচে থাকতে পারবে? না, গাছপালা কিন্তু ভাইয়া তখন বেঁচে থাকতে পারতেছে না। প্রাণীরা খাবার পেত না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যদি হচ্ছে উদ্ভিদে না হতো, তাহলে ওই প্রক্রিয়ায় আসলে উদ্ভিদ যদি না বাঁচে, তাহলে প্রাণীরাও খাবার পাবে না, তাই না? তার প্রাণীরাও খাবার পাচ্ছে না। আমাদের খাদ্য ও বস্ত্র যেই সব জীব থেকে আসে তা জন্মাতো না। তার মানে আলো যদি না থাকে, তাহলে আমরা খাদ্য, বস্ত্র, খাদ্য ও পোশাক, কাপড় যেখান থেকে আমরা পাই বা যে উদ্ভিদ থেকে পাই, সেটাও কি হইতো না ভাইয়া? জন্মাইতো না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন। এবার কার ছাড়া জীবন কল্পনা করা কঠিন?
আলো ছাড়া আমাদের জীবন কল্পনা করাটা আসলে কঠিন। আমাদের সবকিছুই কেননা কোনো না কোনোভাবে আলো, সূর্য এদেরকে রিলেটেড ভাবে করা হচ্ছে। আলো এক প্রকার শক্তি। এই যে আমি প্রথমে বলছিলাম আলো কি? আলো হচ্ছে আমাদের এক প্রকার শক্তি। প্রথমে বলছিলাম। তারপরে হচ্ছে আলোর কাজ করার সামর্থ্য আছে। আলোর যেহেতু শক্তি, শক্তি মানে কি? একটু আগে আমরা বললাম না? শক্তি হচ্ছে আমাদের কাজ করার সামর্থ্য থাকবে। তার মানে আলোরও কি আছে ভাইয়া? কাজ করার সামর্থ্য আছে। আলোর আছে শক্তি। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। দেখেন একটু আগে বলছিলাম কাজ করার সামর্থ্যকে কি বলা হচ্ছে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আলো অত্যন্ত দ্রুত চলে। আলো ভাইয়া অনেক বেশি দ্রুত চলে। কতটুকু চলে? এবার মাথায় রাখবেন আলোর বেগ। আলোর বেগ হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। মিটার, আচ্ছা এইভাবে লিখি, মিটার পার সেকেন্ড। এইটা আসলে মিনিং কি? ঠিক আছে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রথম কথা, আলোর এই যে বেগটা আছে না, আলোর এই যে বেগটা আছে না, আলোর বেগ কিন্তু কখনোই পরিবর্তন করা সম্ভব না। সম্ভব, সম্ভব, এটা আপনারা পরবর্তী ক্লাসে দেখবেন। বাট আপনাদের এই ক্লাসে আপনারা জানেন আলোর বেগ কখনোই পরিবর্তিত হয় না। আলোর বেগ সবসময় একই রকম থাকে। তার মানে আলোর বেগ অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল আলোর বেগটা হচ্ছে, এবং এটা মাথায় রাখেন বাতাসে মানে খোলা জায়গায়। যেমন হচ্ছে আমি যে দাঁড়ায় রইছি, তাই না? আমি যে দাঁড়ায় রইছি, এখন যদি আমার কাছে আলো আসে, আমাদের 3 ইন্টু 10⁸। আচ্ছা আমি 10⁸ এইভাবে কেন লিখছি? বাংলা ইংলিশ জগা কিছু এইভাবে লিখছি, 3 ইন্টু 10.8। ঠিক আছে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগ। এত বেগে কিন্তু আমার কাছে আলোটা চলে আসতেছে মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এবং আমার কাছে এই যে এই রুমে দাঁড়ায় যদি আমার মুখে সূর্যের আলো পড়ে, এই সূর্যের আলো বেগটা এরকম থাকবে এবং এই বেগটা সবসময় অপরিবর্তনশীল থাকবে। আমি যদি আমার ভার্সিটির সামনে গিয়ে সূর্যের আলোর সামনে দাঁড়াই, তখনও দেখবো আমি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আলোটা আসতেছে। এখানে যতটুকু বেগে আলো আসবে, আমার ভার্সিটির ক্যাম্পাসে ওইখানে বারান্দায় দাঁড়াইলেও আমার সেম অ্যামাউন্টের আলোর বেগটা আমি খুঁজে পাবো। ঠিক আছে, এখন এই মিটার পার সেকেন্ড আসলে মিনিংটা কি, এইটা আসলে এখন বোঝা দরকার। দেখেন এইখানে এইটাকে বলা হয় পার। পার, এই দাগটাকে বলা হয় স্ল্যাশ, বা এখানে মিনিং করতেছে পার। পার মিনিংটা কি? এক সেকেন্ডে। এটার মিনিংটা হচ্ছে সে এক সেকেন্ডে সে এতটুকু দূরত্ব, মিটার মানে কি? দূরত্ব না? দূরত্বের একক কি? মিটার। তার মানে এতটুকু দূরত্ব সে কি করতেছে ভাইয়া? কভার করতেছে। এক সেকেন্ডে সে 3 ইন্টু 10.8 মিটার দূরত্ব সে অতিক্রম করতেছে। মানে আপনি চিন্তা করেন, আপনি যে আমি যে চোখের পলকটা ফালাইলাম, চোখের পলকটা ফালাইলাম, ঠাস করে দেখবেন এই এক সেকেন্ডে চোখের পলকে দেখবেন আলো 3 ইন্টু 10.8 মিটার দূরত্ব সে অতিক্রম করে ফেলছে। তার মানে এত ফাস্ট সে যাচ্ছে। বুঝা গেছে? আপনার যে চোখের পলকটা আছে না, এটাকে যদি 1 সেকেন্ড ধরেন, তার মানে আপনার একটা চোখের পলকে সে 3 ইন্টু 10⁸ মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। তার মানে আলো কি? অত্যন্ত দ্রুত চলতেছে না? অত্যন্ত দ্রুত চলতেছে। এবং দেখেন কি লেখা আছে? সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। প্রায় 3 লক্ষ কিলোমিটার। আপনি চাইলে মিটারটাকেও মনে রাখতে পারেন, কারণ আমরা কি জানি মিটার থেকে কিলোমিটার কনভার্ট করতে পারি। বাট এখানে আপনারা কিলোমিটার মনে রাখতে পারেন। ঠিক আছে, যেহেতু বইতে আছে কিলোমিটার, আপনারা কিলোমিটারও মনে রাখতে পারেন যে সেকেন্ডে, এক সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার পথ সে অতিক্রম করতে পারতেছে। বুঝা গেছে? তার মানে আশা করি এই স্লাইডের পার্টটুকু আপনারা ধরতে পারছেন। এবার চলেন আমরা পরবর্তী স্লাইডে। এখানে কি বলা হয়েছে? আলো কিভাবে চলে। আচ্ছা, টপিকটা এখন আলো কিভাবে চলে। প্রথম কথা আমি যদি বলি যে আলো চলবে সব সময় সরল রৈখিক পথে। আলো চলবে আমার, আলো চলে সরল রৈখিক পথে। সরল
রৈখিক পথে। আলো চলছে আমার অ্যাকচুয়ালি সরল রৈখিক পথে। এখন এই সরল রৈখিক পথটা কি? এই সরল রৈখিক পথ বলতে ভাইয়া কি বোঝায় একটু বলেন তো? সরল রৈখিক পথ হচ্ছে সোজা পথ, সোজা পথ। আলো হচ্ছে সবসময় সোজা পথে চলবে। আলো ভাইয়া সবসময় সোজা পথে চলতেছে। মনে করেন আমি যদি একটা চিত্র আঁকি, আমি এখন একটা চিত্র আঁকি, মনে করেন এইটা একটা বোর্ড, তারপরে হচ্ছে মনে করেন পিছে আরেকটা বোর্ড রাখলাম, তার পিছে আরেকটা বোর্ড রাখলাম। এরকম, ঠিক আছে? মনে করেন এইটা একটা বোর্ড, এইটা একটা বোর্ড, এইটা একটা বোর্ড। এটা কিভাবে রাখছি আমি একটু বলি। মনে করেন এইটা একটা বোর্ড, তার পিছে একদম সমান সমান আরেকটা বোর্ড রাখছি, তার পিছে মনে করেন সমান সমান আমি আরেকটা বোর্ড রাখছি, এবং প্রত্যেকটা বোর্ডের মাঝে আমি একটুখানি গ্যাপ করে দিছি, ভেঙে ফেলছি। প্রত্যেকটা বোর্ডের মাঝে আমি একটুখানি ভেঙে ফেললাম, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি একটা বোর্ড কি করছি, পাশাপাশি রাখছি, একদম পিছনে পিছনে রাখছি সেম অ্যামাউন্টের, এবং প্রথম বোর্ডে যে পজিশনে আমি ভাঙছি মানে ফুটা করছি, সেকেন্ড বোর্ডের সেম পজিশনে আমি ফুটা করছি, থার্ড বোর্ডেরও সেম পজিশনে আমি কি করছি ভাইয়া, ফুটা করছি। এবার আমি কি করলাম, এইখানে আমি একটা মোমবাতি জ্বালাইলাম। এখানে একটা মোমবাতি জ্বালালাম, তার মানে মোমবাতি কি চারদিকে আলো দিচ্ছে, মোমবাতি আমার চারদিকে আলো দিচ্ছে। যখন মোমবাতি আমার চারদিকে আলো দিচ্ছে, মনে করেন যে আমি আবার দেখাই, এখানে বোর্ড, এইখানে বোর্ড, একদম সেম অ্যামাউন্টে, দেখেন একদম মাঝ বরাবর তিনটারই সেম অ্যামাউন্টের জায়গায় আছে। এবার আমি বোর্ডের মধ্য দিয়ে মোমবাতির আলোটাকে পর্যবেক্ষণ করব। বোর্ডের মধ্য দিয়ে তাকায়ে আমি মোমবাতি যে আলোটা আসতেছে নাকি সেটা পর্যবেক্ষণ করব। সো দেখা যাবে যে এই যে বোর্ডের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে না, সেম জায়গায় দেখা যাচ্ছে এই মোমবাতির আলোটা ভাইয়া এই ফাঁকা জায়গা দিয়ে এইভাবে স্ট্রেট ওয়েতে চলে আসছে, ফাঁকা জায়গা দিয়ে এইভাবে স্ট্রেট ওয়েতে চলে আসছে। অর্থাৎ আমি আলোকে দেখতে পাচ্ছি, আমি এখানে সুন্দর মতো দেখতে পারতেছি। বাট আমি এবার কি করলাম, আমি মাঝের বোর্ডটাকে একটুখানি নাড়ায় দিলাম। কারণ নাড়ায় কেন দিলাম, এইখানে যে পজিশনে আলোর ফাঁকা জায়গাটা ছিল, ফুটাটা ছিল, এখানে তো সেম পজিশনে ফুটাটা আছে, বাট এই ফুটাটার মানে ফুটার ছিদ্র জায়গাটা আমি কি করতেছি, আমি একটু সরায় দিলাম। আমি যদি ভাইয়া একটুখানি সরায় দেই তাহলে কিরকম হবে দেখেন তো। মনে করেন এই আচ্ছা, এখান থেকে আমি একটা বক্স নিই, মনে করেন এই একটা বক্স, ঠিক আছে? এইবার হচ্ছে এইখানে হচ্ছে আমি একটা বক্স নিলাম, আর এই বরাবর একটা বক্স নিলাম, ঠিক আছে? এবার দেখেন এইখানে যে ছিদ্র, এখানে ছিদ্রটা একটু সরে গেছে, দেখেন সরে গেছে। আবার এইখানে ছিদ্রটা আমার এখানেই আছে, ঠিক আছে? এখানে ছিদ্রটা আমার এইখানে আছে। এবার এইখানে আমার সেই মোমবাতিটাকে আমি রাখলাম, এখানে আমি সেই মোমবাতিটাকে রাখলাম এবং সে সুন্দর মতো জ্বলতেছে। এবার কি হয়েছিল, এখানে যখন মোমবাতিটা রাখছি এই ছিদ্র পথ দিয়ে আলো গেল, গিয়া দেখলো যে এই সেকেন্ড বোর্ডেও আমার সেম জায়গায় তো চিত্র আছে, সেকেন্ড বোর্ডটাকেও ক্রস করলো। এখানে লাস্ট বোর্ডে গিয়ে দেখলো হ্যাঁ আমার তো আগে দুইটা ছিদ্র যে জায়গায় ছিল এখানে তো সেম জায়গায় আমার ছিদ্র আছে। তিনটা ছিদ্র দিয়ে একবারে আলোটা পাস করে আমার চোখে এসে পড়লো। কিন্তু এবার আলোটা দেখলো যে আমি এই যে আমার ছিদ্রটা পেয়ে গেছি, হ্যাঁ এটা দিয়ে যাব, কিন্তু এইখানে এসে গিয়ে দেখলো এইখানে যেই পজিশনে ছিদ্রটা ছিল ওই পজিশন দিয়ে ছিদ্রটা বের হয়ে সেকেন্ড বোর্ডে গিয়ে দেখলো আমার তো এখানে কোনো ছিদ্র নাই, এখানে তো একটা ওয়ালের মতো আছে, এখানে তো কোনো ছিদ্র নাই যেখান দিয়ে আমি যেতে পারি, তাহলে তো এখানে একটা ওয়াল আছে,
তার মানে এখন কি আলোটা যেতে পারতেছে? এইভাবে যেতে পারতেছে না। তার মানে এইখানে দেখা যাবে আলো দেখা যাচ্ছে না, আলোটা আমার সুন্দর মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো এইটাই আমরা বলতেছিলাম যে আলো কি ও ঘুরে ছিদ্র দিয়ে আবার ঘুরে এখান দিয়ে গেছে না, আলো কিন্তু একটা স্ট্রেট ওয়েতেই আছে। যখন স্ট্রেট ওয়েতে এসে এখানে যখন আমার ছিদ্রটা পাইছে এখান থেকে পাস করছে, মানে খালি জায়গা পাইছে পাস করছে। যখন এখানে খালি জায়গা পায় নাই সে আর পাস করে নাই, সে কিন্তু কোনো কার্ভ টার্ভ পথে ঘুরে আসে নাই, আঁকা বাঁকা পথে ঘুরে আসে নাই। তার মানে এখানে যে আমি লিখছি যে আলো সবসময় সরল রৈখিক পথে চলে, এটা কি সত্য হইছে? হ্যাঁ, সত্য হইছে। আমরা কিন্তু এক্সাম্পল করে দেখলাম। সো এইখানে দেখেন, এইটা এখানে প্রকাশ করছে, দেখেন যে এইখানে দেখা যাচ্ছে যে আমার তিনটা ছিদ্র কিন্তু একই পজিশনে, তিনটা বোর্ড আমার একই পজিশনে এবং ছিদ্রগুলোও কিন্তু আমার একই পজিশনে, ছিদ্রগুলোও কিন্তু ভাইয়া একই পজিশনে। এখান থেকে যখন আমি মোমবাতিটা জ্বালাইলাম আলোটা একদম তিনটা ছিদ্র দিয়ে সোজা চোখের মধ্যে এসে পড়লো, সোজা ভাইয়া চোখের মধ্যে এসে পড়লো। কিন্তু এইখানে দেখেন যে আমার এই বোর্ডে যেখানে ছিদ্র ছিল, এই বোর্ডের ছিদ্র কি সেম জায়গায় আছে? এই বোর্ডের ছিদ্রটা কি সেম জায়গায় আছে? না। তার মানে এইখানে এই দুইটা বোর্ডের মধ্যে আমার ছিদ্রটা কি হয়ে গেছে? ভিন্ন অবস্থানে চলে গেছে। ছিদ্র ভিন্ন অবস্থানে রয়েছে। যেহেতু আমার ছিদ্রটা ভিন্ন অবস্থানে রয়েছে তাই এইখান থেকে আমি আলোটা কি দেখতে পারতেছি না, আলোটা কিন্তু আমি আর এখান থেকে দেখতে পারতেছি না। তার মানে এইটাই প্রুভ হয়ে গেল, দেখেন যে আলো সরল রেখায় চলে। ঠিক আছে, আশা করি এটা কিভাবে চলতেছে আলোটা বুঝতে পারছেন। ওকে, সো দেখেন এখানে আমরা এবার বলা হচ্ছে টপিকটা যে আমরা কিভাবে আলো দেখি, মানে আমরা যে আলোটা আমাদের চোখে কিভাবে এসে পড়তেছে বা আমরা যদি কোনো বস্তুকে দেখি তাহলে কিভাবে অ্যাকচুয়ালি দেখতে পাই, এটার মিনিংটা হচ্ছে আপনারা যা আমাকে দেখতেছেন আপনারা কোন প্রসেসে আমাকে দেখতেছেন, অথবা আমি যদি এখন পুরো রুমে লাইট অফ করে দিই আপনারা কি আমাকে দেখতে পারবেন না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন দেখতে পারবেন না, এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব। দেখেন কোনো বস্তুকে আমরা কিভাবে দেখি, এরপরে বলা হচ্ছে দেখেন আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়তেছে তখনই আমি সে বস্তুটাকে সুন্দর মতো দেখতে পারতেছি। কিরকম ভাবে চিন্তা করেন, মনে করেন এইখানে হচ্ছে একটা ব্যাট আছে, এখানে একটা বল আছে, মনে করেন ক্রিকেট বল আছে, এখান থেকে এখানে একটা মনে করেন ক্রিকেট বল, এখানে একটা বল আছে, ঠিক আছে। আর এখানে আছে মনে করেন আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ, ঠিক আছে। আমার আকার হাত খুবই বাজে যেহেতু পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করি, সো তাও আমি বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে। সো দেখা যাচ্ছে মনে করেন এটা হচ্ছে একটা আলোর উৎস, এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে ভাইয়া আলোর উৎস, ঠিক আছে। এখানে একটা সুন্দর আলোর উৎস আছে, এই আলোর উৎস কি কি হইতে পারে? এই আলোর উৎস সূর্য হতে পারে, এই আলোর উৎস লাইট হইতে পারে, এই আলোর উৎস মোমবাতি হতে পারে, অর্থাৎ আলোর উৎস আমার যে কোনো কিছু হতে পারে। যখন এই আলোর উৎস থেকে আলোটা বলের উপর পড়ে, ঠান্ডা মাথায় দেখেন এই আলোর উৎস থেকে আলোটা যখন বলের উপর পড়ে তখন সেটা থেকে আবার আরেকটা আলো এসে আমাদের চোখে এসে পড়তেছে। আমি আবার বলতেছি, আলোর উৎস থেকে, এই আলোর উৎস কি কি হইতে পারে? সূর্য হতে পারে, লাইট হতে পারে, মোমবাতি হতে পারে। এই আলোর উৎস থেকে বলের উপর আলো পড়তেছে, আলোর উৎস থেকে বলের উপর আমাদের আলো পড়তেছে, এই আলোটা বল থেকে এরপর আমাদের চোখে আসতেছে, তখনই আমরা সুন্দর মতো কি দেখতে পারি? এই বলটাকে দেখতে পারি, তখনই আমরা খুব সুন্দর মতো এই বলটাকে দেখতে পারতেছি, ঠিক আছে। তাহলে দেখেন যে এখানে, আচ্ছা
নিচের চিত্রটি লক্ষ্য করো, পাশে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা লক্ষ্য করতে বলা হয়েছে। এখানে রয়েছে একটা জ্বলন্ত বাল্ব, এই দেখেন এইটা হচ্ছে আমাদের বাল্ব, এই বাল্বটা হচ্ছে আমাদের আলোর উৎস, এই বাল্বটাই হচ্ছে আমাদের সেই আলোর উৎস। সো বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে বাল্বটি আমরা দেখতে পারতেছি। এবার দেখেন যে বাল্বটা, আমরা তো মনে করেন এখানে আমার মাথার উপর বাল্ব আছে, সামনে আমার বোর্ড আছে, এখানে কি হচ্ছে, কি হতে পারতেছে, আমি মাথা যখন উপর করতেছি আমি বাল্বটাকে দেখতে পারতেছি। কেন দেখতে পারতেছি? ওই যে আমি বললাম এই আলোটা সরাসরি আমার চোখে এসে পড়তেছে, তার মানে বাল্ব থেকে আলো আমার চোখে এসে পড়তেছে, আমি বাল্বকে দেখতে পারতেছি। বুঝা গেছে? বাল্ব থেকে আলো আমার চোখে এসে পড়তেছে, আমি বাল্বকে দেখতে পারতেছি। ঠিক আছে, তাহলে দেখেন যে বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়তেছে, তাই আমরা বাল্বটাকে দেখতে পারতেছি। বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়তেছে, দেখেন এই যে বাল্ব থেকে বা আলোর উৎস থেকে ক্রিকেট বলে পড়তেছে। ঠিক আছে, তারপরে এবং বল থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়তেছে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়তেছে, তখন আমরা ক্রিকেট বলটাকে দেখতে পারতেছি। তার মানে উৎস থেকে, আলোর উৎস থেকে আলো এসে পড়তেছে বলে, বল থেকে এই আলোটা কি হচ্ছে ভাইয়া? প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়তেছে, তাই তখন আমরা কি দেখতে পারতেছি? বলটাকে দেখতে পারতেছি। তার মানে এখান থেকে বড় কোশ্চেন, প্রতিফলিত বা প্রতিফলন কি জিনিস, এইটা আবার ভাইয়া কি জিনিস? ঠিক আছে, এইটা তাহলে আবার ভাইয়া কি জিনিস, এইটা তো এখন বুঝাতে হবে, তাই না? চলেন এবার আমরা দেখব এটা কি জিনিস। তার মানে আমি যদি এই টোটাল পার্টটাকে সাম আপ করি, আমি যদি ভাইয়া এই টোটাল পার্টটাকে সাম আপ করি, তাহলে আমরা কি কি দেখতে পারবো? প্রথম যে জিনিসটা দেখলাম যে উৎস হতে, উৎস থেকে আলো এসে পড়তেছে আমাদের চোখে, তাই ডাইরেক্ট আমরা উৎস কি সেটা দেখতে পারতেছি, তাই ডাইরেক্ট আমরা উৎসকে দেখতে পারতেছি। সেকেন্ডে বলা হচ্ছে উৎস থেকে আলো যাচ্ছে আমাদের বলে এবং বল থেকে আলো প্রতিফলিত হয়ে যাচ্ছে চোখে, তাই আমরা বলটাকে দেখতে পারতেছি, তাই আমরা বলটাকে দেখতে পারতেছি। এবং বল থেকে যে আলো যাচ্ছে এটা কি প্রসেসে যাচ্ছে? প্রতিফলিত হয়ে, এখানে প্রতিফলিত হয়ে চোখে পড়তেছিল। এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি প্রতিফলন কি জিনিস, আলোর প্রতিফলন, আলোর শোষণ। ঠিক আছে, সো প্রথমে আমি প্রতিফলনের পার্টটাকে যাব। প্রতিফলন কি জিনিস? প্রতিফলন, ওকে, মনে রাখবেন আলো একটা মাধ্যম থেকে আসতেছে বা একটা সোর্স থেকে আসতেছে, বা যেখান থেকে আলোটা আসতেছে একটা দর্পণে পড়ে বা আয়নাতে পড়ে আলো যদি যে সাইড থেকে আসতেছিল ওই সাইডেই যদি ব্যাক করে, ওই সাইডেই যদি বাউন্স ব্যাক করে, সেই প্রসেসটাকে বলা হবে আলোর প্রতিফলন। অর্থাৎ বুঝার সুবিধার জন্য বলতে পারি আলো যে দিক হতে আসছিল, আলোটা আমার যে দিক থেকে আসতেছিল, আয়না বা দর্পণ দুইটা একই জিনিস, আয়না বা দর্পণে পড়ে আবার সেই দিকেই যদি ব্যাক করে বা ফিরে যায়, তাহলে এই গোটা প্রসেসটাকে বলা হবে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। ঠিক আছে, আচ্ছা এবার আপনি লক্ষ্য করেন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখেন কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে, এই দেখেন কোনো বস্তুতে আলো পড়ছে এবং সেটা বাধা পেয়ে আবার কি হয়েছে? ফিরে গেছে, সেটা বাধা পেয়ে আবার যদি ফিরে যায়, সেই ঘটনাটাকে বলা হচ্ছে আমার আলোর প্রতিফলন। ঠিক আছে, এইখান থেকে এতটুকু পার্ট কিন্তু আপনাদের জন্য সংজ্ঞা,
এটা এখান থেকে এতটুকু পার্ট কিন্তু আপনাদের জন্য সংজ্ঞা, এটা হচ্ছে সংজ্ঞা। এখানে কোশ্চেনটা কি দিতে বলে, এখানে বলতে পারে যে প্রতিফলন কাকে বলে, এখানে বলতে পারে প্রতিফলন কাকে বলে। কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে আবার ফিরে যায় সেটাকে বলা হবে আমাদের আলোর প্রতিফলন। এবং এটা যদি আমি একটু গ্রাফিক্যাল চিত্র দেখি, এটা যদি গ্রাফিক্যাল চিত্র দেখি, মনে করেন এইটা হচ্ছে আমাদের সেই আয়না বা দর্পণ, এটা ছিল আমাদের সেই আয়না বা দর্পণ, ঠিক আছে। এবার এই পাশ থেকে আলো আসতেছে, এবার আমি বললাম যে এই পাশ থেকে এবার আলো আসতেছে, আলো এসে আমার আয়না বা দর্পণে এই পয়েন্টে পড়ছে, আয়না বা দর্পণে আমার এই পয়েন্টে পড়ছে, এই পাশ থেকে আলো আসতেছিল, আলো এসে দর্পণের এই পয়েন্টে পড়ছে, এই পয়েন্টে পড়ার সাথে সাথে কি লিখছি, আবার সেই দিকে ব্যাক করতেছে। তাহলে এই পয়েন্টে পড়ার সাথে সাথেই সে আবার যেই সাইড থেকে আসতেছিল ওই সাইডেই কি হয়েছে, আমার আলোটা ব্যাক করছে। তাহলে এই গোটা ঘটনাটাকে বলা হচ্ছে আমার আলোর প্রতিফলন, গোটা ঘটনাকে বলা হচ্ছে আমার আলোর প্রতিফলন। এবার আমি কিছু জিনিসপাতি দেখাই। এই যে আমি আয়না বা দর্পণকে বলতেছিলাম, আয়না বা দর্পণ, এই আয়না বা দর্পণ আমি যখন আলোর প্রতিফলনের বসাবো সেটাকে বলা হচ্ছে বিভেদ তল। এই আয়না বা দর্পণকে বলা হচ্ছে আমাদের বিভেদ তল, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন এই হচ্ছে টিয়া কালারের যে দাগটা, এই টিয়া কালারের দাগটা কি হচ্ছিল ভাইয়া, এই টিয়া কালারের দাগটা আমি বলতেছিলাম আলো তার উৎস থেকে এই দর্পণ বা বিভেদ তলে এসে পড়তেছিল। সো এই যে টিয়া কালারের দাগ যেটা আমার এই বিভেদ তল বা দর্পণে এসে পড়তেছিল, এটাকে বলা হবে আমাদের আপতন রশ্মি, এটাকে বলা হচ্ছে আমাদের আপতন রশ্মি। এবং এই আপতন রশ্মি, এই যে আলোটা এসে দর্পণে পড়তেছিল, বিভেদ তলে পড়তেছিল, এই আপতন রশ্মি বিভেদ তলে এই পয়েন্টে পড়ছে না ভাইয়া, দেখেন তো বিভেদ তলের এই পয়েন্টে এসে পড়ছে না, এই পয়েন্টে এসে পড়ছে না। তাহলে এই আপতন রশ্মি বিভেদ তলে যে বিন্দুতে পড়বে, আপতন রশ্মি বিভেদ তলের যে বিন্দুতে পড়তেছে ওই বিন্দুকে বলা হবে আমাদের আপতন বিন্দু, আপতন বিন্দু, ঠিক আছে। তাহলে কয়টা পার্ট দেখলাম, তিনটা পার্ট দেখলাম। আয়না বা দর্পণকে বলা হচ্ছে বিভেদ তল, এই আয়না বা দর্পণের এক পাশ থেকে আলো এসে পড়তেছিল, এই যে আলো এসে পড়তেছে এই আলোটাকে বলা হবে আপতন রশ্মি, এবং আলোটা এই আয়না বা বিভেদ তলে যে পয়েন্টে এসে পড়তেছে সেটাকে বলা হচ্ছে আমাদের আপতন বিন্দু, আপতন বিন্দু। এবং এই আপতন বিন্দুতে পড়ার সাথে সাথে কি হয়েছে দেখেন তো, যে পাশ থেকে আলোটা আসতেছিল ওই পাশেই ব্যাক করছে না, যে পাশ থেকে আলোটা আসতেছিল সেই পাশ দিয়ে ব্যাক করছে না। তাহলে এই আলোটাকে, যে আলোটা ব্যাক করতেছে, এটাকে বলা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, এটাকে বলা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলনের কিন্তু চারটা পার্ট আমরা দেখে ফেলছি, আপতন রশ্মি, বিভেদ তল, আপতন বিন্দু এবং প্রতিফলিত রশ্মি, বুঝা গেছে। তার মানে এখান থেকে দেখেন আমরা অনেকগুলা পার্ট, এই এক লাইন থেকে কিন্তু আমরা অনেকগুলো পার্ট দেখে ফেললাম। এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, কোন বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না যায়, মানে আমার এই দর্পণ বা বিভেদ তলে যাই হোক, কোনো বস্তু হোক, বস্তু ওই পার্টে আলো এসে পড়ছে, বস্তুর উপর এসে পড়ছে, বাট সেটা ফিরে যায় নাই, সেটা ভাইয়া ফিরে যায় নাই। যদি ফিরে না যায় তাহলে সেই আলোকে বলা হচ্ছে আমাদের শোষণ। এই লাইনও অনেক বেশি ইম্পর্টেন্ট, শোষণ কাকে বলা হয় এটাও হচ্ছে আমাদের আরেকটা সংজ্ঞা, শোষণ কাকে বলা হয় এটাও হচ্ছে আমাদের আরেকটা সংজ্ঞা। শোষণ কাকে বলা হয়, যে আলো পরে যদি ফিরে না যায় বা ফিরে না আসে তাহলে তাকে আলোর
শোষণ বলা হয়। তাহলে আমরা বলি আলোর শোষণ হয়েছে, ওটা দরকার নেই, তাহলে তাকে বলা হয় আলোর শোষণ। ঠিক আছে, তার মানে দেখেন যে আমরা প্রতিফলন দেখলাম এবং প্রতিফলিত যদি না হয় অর্থাৎ আলো যদি ব্যাক না করে তাহলে শোষণ হয়। ওকে, এবার বলা হয়েছে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠ বলতে কি বোঝাচ্ছে? এই পৃষ্ঠ বলতে বোঝাচ্ছে আমরা যে এই যে বিভেদ তলটা দেখলাম না, আয়না বা দর্পণ, এই বিভেদ তলটাকে এখানে পৃষ্ঠ বলা হচ্ছে। এই পৃষ্ঠ বলতে অ্যাকচুয়ালি আমাদের এই বিভেদ তলটাকেই বোঝানো হচ্ছিল, এই বিভেদ তলটাকেই বোঝানো হচ্ছিল যে আমাদের এই পৃষ্ঠ বা বিভেদ তল যত মসৃণ বা চকচকে, যত মসৃণ বা চকচকে হবে তা বেশি আলো প্রতিফলন করবে। অর্থাৎ আমার বিভেদ তলটা যত বেশি পরিমাণে চকচক করবে মসৃণ হবে, তত বেশি পরিমাণে আলোর প্রতিফলন হবে। বুঝা গেছে? এইবার আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে হবে, অমসৃণ আর কম চকচকে হবে, সেই পৃষ্ঠ তত কম আলো প্রতিফলন করবে। তখন আলোর প্রতিফলন কি হচ্ছে? কম হচ্ছে। বুঝা গেছে? আলোর প্রতিফলন তখন সুন্দর মতো কম হচ্ছে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে, আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবার আলোর প্রতিফলনের আরো দুইটা পার্ট দেখব। এই আলোর প্রতিফলনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। অর্থাৎ আলোর প্রতিফলন, এই আলোর প্রতিফলনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে আমাদের ব্যাপ্ত অথবা অনিয়মিত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। এবার আমরা দেখব নিয়মিত প্রতিফলন কি জিনিস। নিয়মিত প্রতিফলন হতে গেলে আমাদের যে বিভেদ তল বা পৃষ্ঠটা আছে, বিভেদ তল বা যে পৃষ্ঠটা আছে সেটাকে অবশ্যই সমান হতে হবে, মসৃণ, মসৃণ বা আপনাদের বোঝার জন্য সমান হইতে হবে, প্লেন হইতে হবে। ঠিক আছে, আর যদি অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন পেতে চাই তাহলে আমার পৃষ্ঠ বা বিভেদ তল, পৃষ্ঠ বা বিভেদ তল কি হইতে হবে? অমসৃণ হইতে হবে, অমসৃণ হইতে হবে, বা এটা সমান না, অসমান থাকবে। সারফেসটা বা উপরি পৃষ্ঠটা আমার অসমান থাকতেছে, অসমান থাকতেছে। কিরকম আপনি চিন্তা করেন, মনে করেন আমি যদি নিয়মিত প্রতিফলন আঁকি, এইটা মনে করেন একটা বিভেদ তল, এটা মনে করেন একটা বিভেদ তল। ঠিক আছে, এই বিভেদ তলের উপরে সারফেসটা দেখেন, উপরের সারফেসটা কি একদম মসৃণ বা সমান না? কেন কোনো খাঁচকাটা আছে না, এটা হচ্ছে আহারে বিভেদ তল। এখানে কি কোনো খাঁচকাটা আছে? এলোমেলো কোনো সারফেস আছে না, একদম প্লেন সারফেস আছে। যখন এই প্লেন সারফেসে আলোটা এসে পড়লো, মনে করেন এইভাবে এসে আলোটা আমার এই পয়েন্টে পড়লো, আলোটা আমার এই পয়েন্টে যখন পড়লো তখন আলোটা সে সুন্দর মতো ব্যাক করতেছে, আলোটা আমার এইভাবে ব্যাক করতেছে। ঠিক আছে, এখন আলো তো আর একটা পড়তেছে না, আলো যদি আরেকটা পড়ে, আলো যদি ভাইয়া আরেকটা পড়ে, মনে করেন এই যে আলো এসে পড়লো এখানে। ঠিক আছে, আলোটা কোথায় পড়লো? আলোটা পড়লো সুন্দর আমার এই পয়েন্টে, আলোটা আমার এই পয়েন্টে পড়লো এবং সে সুন্দর মতোই আলোটা ব্যাক করলো, সুন্দর মতো আলোটা এভাবে ব্যাক করলো। ঠিক আছে,
এই যে আলোটা এইভাবে সুন্দর মতো ব্যাক করলো। এই যে চিত্রটা দেখতে পারতেছেন, এই চিত্রতে আলোটা কি হচ্ছে, বিভেদ বা পৃষ্ঠতলে সাথে কি এরকম একটা গ্রাফিক চিত্র বা এরকম চিত্র শো করতেছে, যেখানে আলোটা এসে পড়ছে, প্রতিফলন হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ব্যপ্ত বা অনিয়মিত প্রতিফলনে তো আমার আলোর প্রতিফলিত হচ্ছে, তাহলে এইটার সাথে এটার বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য শুধু পৃষ্ঠের উপর ডিপেন্ড করতেছে? না, এখানে আবার একটা কাহিনী আছে। এইখানে কাহিনীটা হচ্ছে, আপনি দেখেন যে এইখান থেকে প্রতিফলনের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার এইখানে যে আপতন রশ্মি যেই কোণে এসে পড়তেছে, প্রতিফলিত রশ্মি আমার সেই কোণে ব্যাক করবে। একটা বেসিক কনসেপ্ট হচ্ছে প্রতিফলনের, আপতিত রশ্মি যে কোণে এসে পড়বে, প্রতিফলিত রশ্মি সেই কোণেই ব্যাক করবে, সেই কোণেই ব্যাক করবে। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে আপতিত রশ্মি যেই কোণে এসে পড়তেছে, এখানে প্রতিফলিত রশ্মি সেই কোণেই ব্যাক করতেছে। এখানে দেখা যাচ্ছে আপতিত রশ্মি যেই কোণে এসে পড়তেছে, প্রতিফলিত রশ্মি সেই কোণেই ব্যাক করতেছে। এবং আপনি যখন এই চিত্রটা দেখতেছেন, দেখেন তো আমার এই 1 নাম্বার আপতিত রশ্মি, 1 নাম্বার আপতিত রশ্মি, 2 নাম্বার আপতিত রশ্মি কি দেখেন তো এক লাইনে আছে না? দেখে মনে হচ্ছে না যে তারা মনে পাশাপাশি আসতেছে? তারা পাশাপাশি আসতেছে। তাহলে তারা যখন ব্যাক করতেছে, প্রতিফলিত হচ্ছে, তাদেরকে দেখেও মনে হচ্ছে না তারা পাশাপাশি ব্যাক করতেছে। তারা কি এলোমেলোভাবে ব্যাক করতেছে? না, তারা এরকম পাশাপাশি ব্যাক করতেছে। মজার ব্যাপার হচ্ছে, যদি আমি এখানে ব্যাপ্ত প্রতিফলনে দেখতাম, তাহলে এখানে সমস্যাটা কি হইতো? ব্যাপ্ত প্রতিফলনের চিত্রটা কি দেখবেন, সমস্যা কোথায় হচ্ছে এটা আপনারা নিজেরাই আইডেন্টিফাই করে ফেলবেন। মনে করেন ব্যাপ্ত প্রতিফলন কি হবে, আমার উপরে সারফেসটা কি এলোমেলো হবে না? মনে করেন এই যে, ঠিক আছে, উপরে সারফেসটা দেখেন একদম এলোমেলো হয়ে রয়েছে। যখন এই সারফেসের আলো এসে পড়বে, এই সারফেসে যখন এই সারফেসের উপর আলো এসে পড়লো, মনে করেন একটা আলো এই পয়েন্টে এসে পড়লো, একটা আলো সুন্দর মতো আমার এই পয়েন্টে এসে পড়লো, ঠিক আছে। সে যখন ব্যাক করতেছে তখন কি এইভাবে ব্যাক করতেছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু এই আপতন রশ্মি যে কোণে এসে পড়তেছে, প্রতিফলিত রশ্মি সেই কোণেই ব্যাক করতেছে। আবার মনে করেন আরেকটা আলো আমার মনে করেন এইখানে এসে পড়লো, আরেকটা আলো আমার মনে করেন এই পয়েন্টে এসে পড়লো, আমার এই পয়েন্টে এসে পড়লো। তাহলে দেখা গেল এই আলোটাই যখন প্রতিফলন হচ্ছে, তখন সে এইভাবে চলে গেছে, এবং এখানেও কিন্তু আমার আলো এইটার জন্য, আলো আমার যেই কোণে আপতিত হয়েছে সেই কোণেই কিন্তু আমার প্রতিফলিত হয়েছে, যেই কোণে আপতিত হয়েছে সেই কোণেই ভাইয়া প্রতিফলিত হয়েছে। তার মানে এবার এখানে চেক করেন তো, এইটাতে যেমন আলোটা আসতেছিল আমার এক লাইনের মতো, এখানেও আলোটা তো আসতেছিল আমার এক লাইনের মতো। এখানে আলোটা যাচ্ছিল এক লাইনের মতো, ব্যাক করতেছে, বাট এখানে কি আলোটা এক লাইনের মতো ব্যাক করতেছে? এইটা যাচ্ছে একদিকে, এইটা যাচ্ছে অন্যদিকে, আরেকটা যদি আসে ওইটা যাবে অন্যদিকে। তার মানে এইখানে কিন্তু আলোটা এক লাইন বরাবর ব্যাক করতেছে না, দেখতে এরকম এক লাইনের মতো মনে হচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের নিয়মিত এবং অনিয়মিত প্রতিফলনের বেসিক কনসেপ্ট, যে এখানে আমার প্রতিফলনের সব ক্রাইটেরিয়া মেনটেন করতেছে, আমার বিভেদ তল থেকে ব্যাক করতেছে, বিভেদ তল থেকে আলোটা ব্যাক করতেছে এবং সেম কোণেই ব্যাক করতেছে। বাট সমস্যা হচ্ছে যে আমার এইখানে আলোটা যেমন এক লাইন বরাবর আসতেছিল এবং এক লাইন বরাবর ব্যাক করতেছিল, এখানে আসতেছে আমার এক লাইন বরাবর, কিন্তু যাচ্ছে আমার ভিন্ন লাইনে। এটাই হচ্ছিল আমাদের ওই যে চিত্রটা দেখেন, এবার চিত্রটা দেখেন এইখানে আলোটা এই বরাবর আসতেছিল, এই দেখেন আলোটা এই বরাবর আসতেছিল, আরেকটা আলো এই বরাবর আসতেছিল, আরেকটা আলো এই বরাবর আসতেছিল, এবং তারা যে ব্যাক করছে তারা একই লাইন বরাবর ব্যাক করছে না?
তারা আসতেছিল এক বরাবর, এক লাইন বরাবর, তারা ব্যাকও করছে আমার এক লাইন বরাবর। আবার এইখানে দেখেন আমার একটা আলো আসতেছিল এই বরাবর, সে ব্যাক করছে মনে করেন এই বরাবর। আবার আরেকটা আলো আসতেছিল মনে করেন এই বরাবর, সে ব্যাক করছে আমার এই বরাবর। আরেকটা আলো মনে করেন আসতেছে আমার এই বরাবর। আচ্ছা এইটা হচ্ছে আমি একটু মিস্টেক হয়েছে, এই বরাবর আমার আলোটা আসতেছিল, সে এই বরাবর ব্যাক করছে। আবার মনে করেন একটা আলো আসতেছিল আমার এই বরাবর এবং আলো ব্যাক করলো আমার এই বরাবর। তার মানে দেখেন এইখানে আলোটা আসতেছিল এক লাইন বরাবর, একই রকম মনে হচ্ছে, একই দিক বরাবর আসতেছে, ব্যাকও করছে আমার এক লাইন বরাবর, একই দিক মনে হচ্ছে। এখানে আলোটা আসতেছে আমার এক লাইন বরাবর, কিন্তু ব্যাক করতেছে কি ভিন্ন দিকে না। এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের অনিয়মিত প্রতিফলন, এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। খতে এটা হচ্ছে আমাদের অনিয়মিত প্রতিফলন, আর এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, তার মানে অনিয়মিত আর নিয়মিত প্রতিফলনের কনসেপ্টটা ধরতে পারছেন আশা করি। দেখেন আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম। আজকের ক্লাসে দেখেন আমাদের এখানে আমরা প্রথমে হচ্ছে কি একদম আলোর বেসিক কনসেপ্টটা দেখছি, আলোর এই পার্টটুকু, তারপরে আলো কি বলতেছে, আলো কিভাবে চলতেছে, আলো আমরা কিভাবে দেখতেছি এবং আলো দেখতেছি প্রতিফলনের সাহায্যে। এই প্রতিফলনের বেসিক কনসেপ্টটা আমরা দেখলাম, তারপরে শোষণের কনসেপ্ট দেখলাম, প্রতিফলন নিয়ে আবার টুকটাক আলোচনা করলাম। সো এটাই হচ্ছে আজকে ক্লাসে আমরা কি কি দেখলাম, এটা লেকচার 1। লেকচার 1-এ আশা করি আপনারা সব কিছু ধরতে পারছেন এবং নেক্সট ক্লাসে আমরা রেস্ট অফ দ্য পার্ট নিয়ে আলোচনা করব এবং প্রতিফলনের সামনে কিন্তু আরও অনেক বেসিক কনসেপ্ট যাবে। আমরা জাস্ট আজকে একটা সারফেস কনসেপ্ট পাইছি, সামনে বই ওয়াইজ আমরা আরও একটু বেসিক কনসেপ্ট যাব। সো আজকে ক্লাসটা সবাই যারা করতেছেন ক্লাস শেষে অবশ্যই আপনার যেহেতু বইটাকে নিয়ে আমরা আলোচনা করছি, তাও নিজ উদ্যোগে আবার বইটাকে দেখবেন এবং আশা করতেছি আমরা আজকে যতটুকু ক্লাস করছি একদম ভেঙে ভেঙে কিন্তু ক্লাস করছি, বইয়ে আর যতটুকু পড়ছি এই পার্টে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। সো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।